ফরেন্সিক এক্সপার্ট জারার প্রাণপ্রিয় ছোট ভাই জিয়ান হঠাৎই একদিন কোথায় যেন উধাও হয়ে যায়। এই মিসিং কেসের না আছে কোনো মুক্তিপণ, না কোনো ক্লু, আর না কোনো সাক্ষী। পুলিশ যতই তদন্ত চালায় রহস্য যেন ততই গভীর হতে থাকে। কিন্তু কেউ জানতো না এই নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচন করতে চলেছে এমন এক ভয়ঙ্কর সত্যের দরজা, যেখানে প্রতিটা মৃত্যু আসলে ছিল বহু আগে লেখা এক অদৃশ্য সমীকরণের অংশ। ভাইকে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টায় থাকা যারা আর সত্যের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ অফিসার জিব্রান দুজনেই জড়িয়ে পড়ে এমন এক মানসিক খেলায়, যেখানে প্রতিটা সূত্র যেন তাদের মৃত্যুর আরো কাছাকাছি নিয়ে যায়। তারা যতই সত্যর কাছে পৌঁছায় ততই বুঝতে পারে শিকার হয়তো তারা নয়, বরং শুরু থেকেই তারা ছিল সেই অদৃশ্য খেলোয়াড়ের দাবার গুটি। তাহলে কে সেই রহস্যময় মানুষ যে মৃত্যুকেও সমীকরণের মতো নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছে? আর কেনই বা একের পর এক মানুষকে বেছে নেওয়া হচ্ছে? এমনই শ্বাসরুদ্ধকর রহস্য, অকল্পনীয় সব টুইস্ট আর সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মালায়ালাম মুভি অ্যানোমি দ্য ইকুয়েশন অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর সমীকরণ। তবে এটা নিশ্চিত শেষ মুহূর্ত পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কে এই গল্পে আসল শিকার আর কেই বা আসল শিকারী। প্রতিদিনের মতো ভোর 5টার অ্যালার্ম বাজতেই যারা ঘুম থেকে উঠে সাইকেলিং এর জন্য রেডি হয়ে তার ভাই জিয়ানকে চেক করতে আসে। জিয়ান তখনও আরামে ঘুমাচ্ছে। ছোটবেলা থেকেই যারা জিয়ানকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ছোট্ট জিয়ানকে ঘুমাতে দেখলেই তার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দেয়। মা, বাবা আর জিয়ানকে নিয়ে যারা ছোট্ট একটা হাসি খুশি ভরা দুনিয়া ছিল। বাবার সাথে খুনছুটি, জিয়ানকে কলেজের বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখা, উইকেন্ডে বাবা মা আর জিয়ানের সাথে ঘুরতে যাওয়া, সময় কাটছিল জাদুর মতো। কিন্তু হঠাৎ একদিন বাবা মায়ের অ্যানিভার্সারি দিন গাড়িতে করে ঘুরতে বের হতেই এক ভয়ানক কার অ্যাক্সিডেন্ট হয়। বাবা মা স্পটেই মারা যায়, বেঁচে থাকে যারা আর জিয়ান। তবে আজও বাবা মাকে হারানোর কষ্ট তাদেরকে কুড়ে কুড়ে খায়। অ্যাক্সিডেন্টে সেই স্পটে আসলেই যারার মনে পড়ে সেই ভয়ানক রাতের কথা। জিয়ান ব্লাস্টার ফাটিয়ে বাবা মাকে অ্যানিভার্সারি উইশ করতেই বাবা আর মা পেছনে তাকায়। তখনই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই গাছের সাথে বাড়ি খেয়ে উল্টে যায়। এসব ভাবতে ভাবতেই এক ক্রাইম স্পটে যাওয়ার জন্য যারার কাছে কল আসে। যারা আসলে পেশায় একজন ফরেন্সিক এক্সপার্ট। যে ছেলেটা মারা গেছে তার বাবা জানায় গতকাল থেকেই তার ছেলেকে খুঁজে পাচ্ছিল না। পুলিশে কমপ্লেনও করেছিল। ছেলেটা প্রায় এখানে এসে সময় কাটাতো, কিন্তু বাবা মা কখনো কল্পনাও করেনি যে নিরাজ এখানে এসে এভাবে নিজেকে শেষ করে দিবে। ক্লিনার জানায় সে এখানে পরিষ্কার করতে আসে। দরজা খুলতেই নিরাজকে সেইতে বসে থাকতে দেখে। কাছে যেতেই বুঝতে পারে নিরাজ মারা গেছে। এসিপি বাইরের গাড়িতে বসে থাকলেও সে ক্রাইম সিন দেখতে আসে না। তখনই যারা স্পটে আসলে এসিপি জিবরান ইনভেস্টিগেশন অফিসার মনোজ থেকে যারা সম্পর্কে জেনে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। মনোজ জানায় ছেলেটা মানসিকভাবে অসুস্থ ছিল। এর আগে কয়েকবার নিজেকে শেষ করার চেষ্টাও করেছে। এসিপি জিবরান বিষয়টাকে গুরুত্ব না দিয়েই বলে লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। যারা লাশটা ভালো করে পর্যবেক্ষণ করে তখনই তার জুনিয়র নিশা জানায় লাশ সিঁড়িতে ছিল, তারা নামিয়ে এখানে এনেছে। লাশের পকেটে এন্টি ডিপ্রেশনের ওষুধ পাওয়া গেছে। যারা ওষুধের বোতলটা ভালো করে দেখতেই তার মনে পড়ে এই একই ওষুধ তার ভাই জিয়ানও খায়। সেখান থেকে বের হয়েই বেশ দুশ্চিন্তায় জিয়ানকে কল দেয়। জিয়ান তখন তাদের পোষা বিড়াল বেলাকে খুঁজছে। যারা বলে এলবি বেসমেন্টে অপেক্ষা করছে, তুমি তার সাথে একবার ডক্টর চেক আপ করিয়ে আসো। জিয়ান বিরক্ত হয়ে বলে আমি তো সুস্থই আছি, আর ডক্টর 1 মাস পর যেতে বলেছে, তাহলে এখনই কেন? যারা তবুও জোরাজুরি করলে জিয়ান বেশ বিরক্ত হয়। কল কাটতেই সে মন খারাপ করে বসে থাকে। কাজ শেষে যারা বাড়ি ফিরে বেশ কয়েকবার বেল বাজালেও জিয়ান দরজা খোলে না। যারা জিয়ানকে কল দিলেও তার নম্বর বন্ধ পায়। সাথে সাথেই যারার কেমন যেন ভয় হতে থাকে। জলদি চাবি দিয়ে দরজা খুলে সারা ঘরে জিয়ানকে হন্যে হয়ে খোঁজে, কিন্তু জিয়ান কোথাও নেই। আরো কয়েকবার ট্রাই করেও জিয়ানের নম্বর বন্ধ পায়। জলদি জিয়ানের লাস্ট ভয়েস মেসেজ চেক করতেই শোনে জিয়ান বলছে তার ফ্ল্যাটে ভালো লাগছিল না, তাই সে সালমানের পেট শপে গিয়েছে। যারার কেমন যেন ভয় হচ্ছে।
করছে জিয়ান আবারও নিজেকে শেষ করার প্ল্যান করছে না তো। সে প্রচন্ড ঘাবড়ে নিচে এসে গার্ডকে জিয়ানের কথা জিজ্ঞেস করলে সে জানায় সকালে জিয়ানকে বেলাকে নিয়ে বের হতে দেখেছে, তবে এরপর তাকে আর ফিরতে দেখেনি। যারা হন্যে হয়ে জিয়ানকে খুঁজতে বের হয়। দ্রুত তার ফ্রেন্ড অ্যালবিকে কল করে জিয়ানের বিষয়ে জিজ্ঞেস করলে অ্যালবি বলে তুমি আগে শান্ত হও, পেট শপের সালমানকে কল করো। যারা সাথে সাথেই সালমানের দোকানে পৌঁছালে দোকানের কর্মচারী পার্থব জানায় সালমান বাইরে গেছে, তবে সে সকালে দোকান পরিষ্কার করছিল, তখন জিয়ান এসেছে কিনা সে বলতে পারবে না। সালমানকে কল দেওয়া হয়, কিন্তু সালমান তখন বনের রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে, তাই তার ফোন বন্ধ পাওয়া যায়। যারা বুঝে যায় জিয়ান একদমই ঠিক নেই, তাই অ্যালভিকে নিয়ে ডিসিপি ম্যাথিউর কাছে আসে। ডিসিপি সব শুনে বলে হয়তো কোথাও চলে গেছে, চলে আসবে। যারা বলে না না, ও কখনো আমার মেসেজ না দেখে থাকে না, আর তার নম্বরও বন্ধ। যারা ঠিকমতো কথাও বলতে পারছে না, তাই অ্যালবি তাকে বাইরে পাঠিয়ে দিয়ে ম্যাথিউকে জানায় জিয়ান আসলে মানসিক রোগী, অতীতের কিছু ঘটনার কারণে মানসিক ট্রমা পেয়েছে। ম্যাথিউ সাথে সাথেই এই কেস জিব্রানকে দিতে বলে, কারণ কয়েকদিন আগেই এসিপি এমন একটা কেস পেয়েছিল। বাইরে বসে যারা আগের কথা মনে করতে থাকে। সাইকোলজিস্টের কাছে সেশনের সময় ডক্টর জিজ্ঞেস করে তুমি কি এখনো অন্ধকার দেখতে পাও, হঠাৎ হঠাৎ তোমার দম বন্ধ হয়ে আসে, আর মায়ের কণ্ঠ শুনতে পাও। জিয়ানের সেই রাতের কথা মনে পড়তেই সে মানসিক কষ্টে কাগজ চেপে ধরে বলে আমি জানি সব আমার কল্পনা, কিন্তু কল্পনাতে মায়ের কণ্ঠ শুনতে ভালো লাগে। মাকে আমি খুব মিস করি, মনে হয় মায়ের কাছে চলে যাই। বাইরে বসে যারা সব শুনছে তার চোখের কোনায় পানি জমে গেছে। ডক্টর জিয়ানকে জিজ্ঞেস করে তুমি তোমার বোনকে ভালোবাসো না? জিয়ান বলে ওর জন্যই তো এখনো বেঁচে আছি, আর ইচ্ছা না থাকা সত্ত্বেও এখানে আসছি। যারা তখন ভেতরে আসলেই ডক্টর বলে জিয়ান আগে থেকে অনেকটা সুস্থ, 2 সপ্তাহ পর চেক আপে নিয়ে এসো আর সময় মতো ওষুধ দিও। যারা বেশ খুশি হয়ে বলে আমরা একটা ট্রিপ প্ল্যান করেছি। জিয়ান আবারও পড়ালেখা কন্টিনিউ করতে চায়, তাই ওকে ওর আগের কলেজে ভর্তি করব। যারা তার অফিসে একটা পোস্টমর্টম রিপোর্ট দেখছিল, তখনই অ্যালবি কল দিয়ে জানায় যারার গাড়ি সার্ভিসিং এ, তাই সে যারাকে নিতে এসেছে। একদিন যারা জিয়ান আর অ্যালবি এক রেস্টুরেন্টে খেতে আসলেই অ্যালবি যারাকে প্রপোজ করে। 2 ভাই বোন হাসতে শুরু করলেই অ্যালবি লজ্জায় কি করবে বুঝতে না পেরে ওয়াশরুমে যায়। যারাও সেখানে এসে জানায় তার জীবন আর 10টা মেয়ের মতো না, জিয়ানের পড়ালেখা, তার স্বাস্থ্য সবকিছু তাকেই খেয়াল রাখতে হবে, তাই যারার পক্ষে এখন এসবে জড়ানো সম্ভব না। অ্যালবিও বিষয়টা বুঝে আর কথা বাড়ায় না। এভাবেই 3 জন বেশ ভালো সময় পার করতে থাকে। সময় পেলেই জিয়ান সালমানের দোকানে সাহায্য করতে আসে, কারণ সালমান তার একমাত্র আর খুব ভালো বন্ধু। একদিন পেট শপে আসলে যারা জিয়ানকে বেলাকে গিফট করে। এরপর অ্যালবির সাহায্যে পুরো প্রস্তুতি নিয়ে যারা আর জিয়ান বের হয় লং ট্রিপে। জিয়ানকে কলেজে ভর্তি করে 2 ভাই বোন এক পাহাড়ে তাঁবু টাঙিয়ে সারাদিন সেখানেই কাটায়। জিয়ানকে এই খোলা বাতাসে এতটা আনন্দে দেখে যারারও বেশ ভালো লাগে। শহরে ফিরতেই যারা চলে যায় তার কাজে। জিয়ানকে 3 বার কল দিলেও সে না রিসিভ করলে যারা বেশ চিন্তায় পড়ে যায়। যখন জিয়ান দৌড়ে এসে যারাকে কল দিয়ে না, তখনই জিয়ান দৌড়ে ফোনের কাছে এসে যারাকে কল দিয়ে পায় না, তখন ভয়েস মেসেজ দিয়ে বলে সরি আমি ফোনের কাছে ছিলাম না, ফ্ল্যাটে ভালো লাগছিল না, তাই সালমানের দোকানে এসেছিলাম, আমি এখনই বাড়ি ফিরছি। সালমান জিয়ানকে বলে চলো আমি বাসায় পৌঁছে দিই। জিয়ান বলে আমি নিজেই চলে যাব, বলেই সে বেলাকে নিয়ে চলে যায়। এসব মনে পড়তেই যারা অ্যালবিকে কিছু না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পুলিশ একদিকে জিয়ানকে খুঁজছে আর যারা তার মতো করে তার ভাইকে খুঁজছে। এসিপি জিব্রান সব শুনে বলে ছেলেটার যেহেতু মানসিক সমস্যা ছিল, তাই হয়তো সে নিজেকে শেষ করতে পারে, তাই ভালো করে তাকে খোঁজো। সারা রাত খুঁজেও জিয়ানকে কোথাও পাওয়া যায় না। সকাল হতেই নির্জন এক জায়গায় বড় গাছের নিচে জিয়ানের চোখ খোলা লাশ বসা অবস্থায় পাওয়া যায়। জিব্রানকে তার জুনিয়র মহেশ জানায় ছেলেটা বিষ খেয়েছে, তার পাশেই বিষের বোতল পাওয়া গেছে, ঠোঁট নীলচে হয়ে আছে। এলাকার লোকেরা বলছে এই গাছের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করেই ছেলেটার বাবা আর মা মারা গিয়েছিল, তাই হয়তো সে এখানেই নিজেকে শেষ করে দিয়েছে। ছেলেটার পকেটে শুধুমাত্র এই ফোন পাওয়া গেছে, তবে ফোনটা বন্ধ। জিব্রান লাশটা দেখে সেখান থেকে চলে যেতেই দেখা যায় ভিড়ের মধ্যে সালমান দাঁড়ানো, তবে তার তাকানোটা কেমন যেন সন্দেহজনক। জিয়ানের লাশ পোস্টমর্টমের জন্য আনা হলেই নিশা এসে ডক্টরকে বলে জিয়ান জারার ভাইয়ের কথা শুনে সে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন, তখনই যারা এসে প্রাণ প্রিয় ভাইকে এভাবে দেখে লাশ জড়িয়ে চিৎকার করে কান্না করতে থাকে। তার ভাই তাকে অনেক বেশি ভালোবাসতো,
তবুও সে কেন নিজেকে শেষ করে দিল? তাহলে কি যারার এত যত্ন আর ভালোবাসার কোনো মূল্যই রইল না? এটা যারা কোনোভাবেই মানতে পারছে না। সারা ঘর জুড়ে ভাইয়ের স্মৃতি, তাই ঘরে দম বন্ধ হয়ে আসায় যারা তার উকিলের সাথে দেখা করতে আসে। তখনই তাকে পোস্টমর্টম ডক্টর সানমুগাম মেসেজ দিয়ে জানায় জিয়ানের মৃত্যুর সময় 3:15-তে। যারার কি যেন খটকা লাগে। দ্রুত জিয়ানের শেষ ভয়েস মেসেজের সময় চেক করে দেখে সে সালমানের দোকান থেকে বের হওয়ার সময় 12:17-তে মেসেজ দেয়। এরপরেই তার নম্বর বন্ধ হয়ে যায়। তাহলে 3:15 পর্যন্ত 15 ঘন্টা জিয়ান কি করছিল? সে যদি নিজেকে শেষ করার প্ল্যানেই ছিল তাহলে তখনই না গিয়ে 15 ঘন্টা সে কি করে বেড়াচ্ছিল? তার শেষ ভয়েস মেসেজে তাকে মোটেও ডিপ্রেসড মনে হচ্ছিল না। পরের দিন সকাল হতেই যারা পোস্টমর্টম রিপোর্ট নিতে আসে, সানমুগাম জানায় রিপোর্ট দেখে মনে হচ্ছে জিয়ান নিজেকে শেষ করে দিয়েছে। জিয়ান যেহেতু আগেও নিজেকে শেষ করার চেষ্টা করেছিল তাই এটা ওর জন্য বেশ স্বাভাবিক। যদিও কেমিক্যালের কোনো ডিটেলস রিপোর্ট আসেনি, তবে একটা জিনিস আমার কেমন যেন খটকা লাগছে। জিয়ান যে বিষটা নিয়েছিল সেটা বেঞ্জো গ্রুপের। এছাড়াও তার শরীরে অল্প পরিমাণের প্রোপোফল নামের ড্রাগ পাওয়া গেছে। আর এই প্রোপোফল অপারেশনের সময় ডক্টররা রোগীকে বেহুশ করার জন্য ব্যবহার করে। সে নিজেকে শেষ করার প্ল্যান করলে প্রোপোফল কেন নিবে? যারার হঠাৎ মনে পড়ে সেদিন নিশা তাকে একটা পোস্টমর্টম রিপোর্ট দিয়েছিল, সেখানেও সে প্রোপোফল নাম দেখেছিল। সাথে সাথেই সে নিশাকে কল দিলে নিশা জানায় ওটা আসলে নিরাজের পোস্টমর্টম রিপোর্ট ছিল। নিরাজ ডিপ্রেশনের রোগী ছিল, সে নিজেকে শেষ করে দিয়েছিল। সেই ক্রাইম সিনে যারাও তো গিয়েছিল। নিশা সেই রিপোর্ট যারাকে দিতেই যারা এবার নিরাজের পোস্টমর্টম ডক্টর জনকে জিয়ান আর নিরাজের রিপোর্ট দেখালে জন বলে এদের দুজনের রিপোর্ট প্রায় একই রকম। তবে নিরাজ যে ওষুধ খেয়ে নিজেকে শেষ করেছিল সেটা হলো সাইকিয়াট্রিক ড্রাগ। ওই ড্রাগের ওভারডোজের কারণেই নিরাজের মৃত্যু হয়। তবে প্রোপোফল তার শরীরে কি করছে এটা আমি বুঝতে পারছি না। যারা সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হয়। যারা জিয়ানের কেসের বিষয়ে জিবরানের জুনিয়রের সাথে কথা বলতে গেলে জানতে পারে জিবরান এই কেসগুলোকে সিরিয়াসলি দেখছে না। তার মতে এগুলো সবই নিজেকে শেষ করার কেস। আর আজকাল সে কেমন যেন কাজে ফাঁকি দিচ্ছে। যারা তো আর চুপ করে বসে থাকবে না, তাই নিজের মতো তদন্ত করতে তার পরিচিত এক টেলিকোম্পানির লোককে দিয়ে নিরাজ, জিয়ান এবং সালমানের কল রেকর্ড বের করায়। সালমানকে জিজ্ঞেস করলে সে জানায় সেদিন জিয়ান তার ফোন কাউন্টারে চার্জে দিয়েছিল, তাই যারা তাকে কল দিয়ে পায়নি। সালমান ফোনটা জিয়ানকে দিতেই জিয়ান বাড়ির দিকে তাড়াহুড়ায় হাঁটা শুরু করে। যারা বারবার জিয়ানের ভয়েস মেসেজটা শুনতে থাকে। টেলিকোম্পানির লোকটা তাকে জানিয়েছিল জিয়ান 12:17-তে যারাকে মেসেজ দেওয়ার পরপরই তার ফোন বন্ধ হয়ে যায়। সালমানের ফোন ওই লোকেশনেই ছিল, তাই তার উপর আর সন্দেহ করা যাচ্ছে না। সেদিন সালমান জিয়ানের কল বাদে শুধুমাত্র প্রাণাবের কল রিসিভ করেছিল। যারা জানায় প্রাণাব তো সালমানের কর্মচারী। লোকটা জানায় নিরাজ তার মৃত্যুর দিন অ্যান্টনির সাথে দেখা করতে গিয়েছিল। এর 1 ঘন্টা আগে তাদের ফোনে কথা হয়। এর 1 ঘন্টা পরেই তাদের লোকেশন এক টাওয়ারে দেখাচ্ছে। এর 20 মিনিট পর নিরাজের ফোন বন্ধ হয়। যারা সব শুনে বুঝতে পারে নিরাজ আর জিয়ানের মৃত্যুর মধ্যে কোনো কানেকশন তো অবশ্যই আছে। যারা এবার নিরাজ আর জিয়ান দুজনের কেসকেই ভালোভাবে তদন্ত করতে শুরু করে। অবাক করা বিষয় হলো দুজনের লাশই চোখ খোলা অবস্থায় পাওয়া গেছে। জিয়ানের ক্রাইম স্পটের ভিডিওতে মাটিতে মোটা টায়ারের ছাপ দেখা যায়। যারা এসব নিয়ে ঘাটাঘাটি করতে করতে ঘুমিয়েই পড়ে। তখন আমাদের দেখানো হয় সেদিন একটা গাড়ি জিয়ানের পিছু করছিল। গাড়ির সামনের কাছে লোহার ব্যারিকেড দেওয়া। তাহলে কি জিয়ানকে খুন করা হয়েছে? যারা তদন্ত করে ভালো করে বুঝতে পারে জিয়ানকে খুব সূক্ষ্মভাবে প্ল্যান করে খুন করা হয়েছে। আর জিবরান এই কেস নিয়ে সিরিয়াস না, তাই সে নিজেই তার সংগ্রহ করা প্রমাণ নিয়ে ডিসিপির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডিসিপি তখন জিবরানকে বলে আর কতদিন তুমি ওই সীমার কেসে আটকে থাকবে? এবার ওই কেস থেকে বের হয়ে কাজে মন দাও, না হলে আমাদের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। তখনই যারা সেখানে এসে এসিপি কে দেখলে তার দিকে রেগে তাকায়। যারা ডিসিপি কে জানায় তার ভাইয়ের মৃত্যুর 2 সপ্তাহ আগে নিরাজ নামের এক ছেলে একদম জিয়ানের মতোই নিজেকে শেষ করে দেয়। আমি শিওর এটা কোনো সাধারণ কেস না, বরং কেউ এমন মানসিক রোগীদেরকে টার্গেট করে প্ল্যান করে খুন করছে। এরপর ক্রাইম সিন এমন ভাবে সাজায় যেন মনে হয় তারা নিজেকে শেষ করে দিয়েছে। খুব জলদি এমন আরো কেস আপনারা পাবেন যেখানে এমন সব রোগী গায়েব হয়ে যাবে, ঠিক পরের দিনই আপনারা তাদের লাশ পাবেন বলেই তার জোগাড় করা সব প্রমাণ টেবিলে রেখে বলে খুব জলদি এসব কোর্টে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন কেসের তদন্ত ভালো করে না করে সেটাকে অবহেলা করার পরিণতি কেমন হয়। বলেই প্রচন্ড রেগে চলে যায়। এমন কথা শুনে দুজনেই বেশ চমকে যায়। জিবরান ডিসিপিকে বলে আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নিব।
পরের দিন সকালে এক লোক বাড়ির পুরনো গ্যারেজ পরিষ্কার করতে আসতেই গাড়িতে এমন কিছু দেখে যে তৎক্ষণাৎ পুলিশকে ডাকা হয়। কন্ট্রোল রুমে বলা হয়, গতকাল শাহিনা নামের যেই মেয়ে গায়েব হয়েছিল তার লাশ সরকারি হাসপাতালের গাইনি ডক্টরের বাড়িতে পাওয়া গেছে। ডক্টর জানায় শাহিনা বেশ কয়েক বছর আগে এই বাড়িতে কনসালটেশনের জন্য আসতো। আসলে সে কখনো মা হতে পারবে না, এটা জানার পর থেকেই সে এখানে আর আসতো না। জিবরান যখন শাহিনার কেসের ব্রিফিং দিচ্ছিল তখন যারা ক্রাইম স্পটে আসে। শাহিনার ব্যাগে নিরাজের মতোই অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ পাওয়া যায়। গাড়ির হাতলে কাপড়ের টুকরো আর একটা হাতের ছাপ। জুনিয়রকে বলে গাড়ির ম্যাট, শাহিনার জুতা আলাদাভাবে কালেক্ট করে ল্যাবে পাঠাও। ভালো করে বাড়ির সামনের মাটি আর রাস্তা দেখতেই সেখানে একই রকমের মোটা টায়ারের ছাপ দেখতে পায়। শাহিনার দাঁতে একটা চুল আটকে থাকে দেখা যায়। রিপোর্ট আসতেই যারা তার উকিল আঙ্কেলকে জানায় শাহিনার রিপোর্টটাও অনেকটা একই রকমের। বডিতে সামান্য পরিমাণ প্রোপোফল পাওয়া গেছে। মৃত্যুর কারণ অ্যান্টি ডিপ্রেশন ওষুধের ওভারডোজ। ঠোঁট কালচে হয়ে আছে। আর এরা তিনজন একই ব্র্যান্ডের অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খেত, অর্থাৎ এদের তিনজনকে একজনই খুন করেছে। উকিল বলে, ঠিক আছে, আমরা এবার জিবরানের বিরুদ্ধে পিটিশন ফাইল করব, তবে তার জন্য নিরাজ এবং শাহিনার বাবার সাইন লাগবে। আমাদের দাবি, জিবরানের অবহেলার কারণে খুনি আরো দুজনকে খুন করার সুযোগ পেয়েছে, তাই জিবরানকে সরিয়ে নতুন কাউকে দিয়ে দ্রুত তদন্ত করতে হবে। তখনই এলভি শাহিনা এবং নিরাজের বাবাকে নিয়ে আসে। জিবরানের বিরুদ্ধে পিটিশন দিতেই তাকে ম্যাজিস্ট্রেট অফিসে ডাকা হয়। ম্যাজিস্ট্রেট সব প্রমাণ দেখে রেগে জিবরানকে বলে, তোমাকে পুলিশ কে বানিয়েছে? ভিকটিমরা মানসিক রোগী ছিল বলে কি সব কেসকেই নিজেকে শেষ করার কেস বলে চালিয়ে দিবে? প্রত্যেক লাশে প্রোপোফল আছে, মৃত্যুর আগে মিসিং ছিল। 3টা কেসে এত মিল, আর তুমি আরামে ঘুরে বেড়াচ্ছ। সেই খুনি তোমার জন্য একের পর এক খুন করেই যাচ্ছে। যারা এবার ক্রাইম স্পটের সয়েল মানে মাটির টেস্ট রিপোর্ট দিয়ে বলে শাহিনার মুখে পাওয়া চুলের রিপোর্টটা এখনো পাওয়া যায়নি, তবে ক্রাইম স্পটে পাওয়া টায়ারের ছাপ থেকে পাওয়া মাটি সংগ্রহ করে জানা গেছে সেটা ওই এলাকার মাটি না, অর্থাৎ খুনি খুন করেছে এক জায়গায় আর লাশগুলো পরে ক্রাইম স্পটে ফেলে গেছে। দেখা যায় 2 হাতে ট্যাটু করা সেই খুনি তখন দিব্যি আয়েশ করে ব্রেকফাস্ট করছে, তার বিড়ালদেরকে খাওয়াচ্ছে, যেন সে খুন করে অনেক আরামে আছে। যারা বলে, আমার বিশ্বাস ক্রাইম স্পটে পাওয়া সব ডিএনএ স্যাম্পল একজনেরই। ম্যাজিস্ট্রেট রেগে বলে, যত দ্রুত পারো খুনির খুন করার উদ্দেশ্য এবং খুনিকে খুঁজে বের করো। উকিল সেখান থেকে বের হয়ে জানায়, এটা যেহেতু চলমান কেস তাই কোর্ট আপাতত হুমকি দেওয়া ছাড়া কিছুই করতে পারবে না, অর্থাৎ জিবরান এখনো এই কেসের দায়িত্বে আছে। যারা রেগে বলে, যার যা খুশি করতে পারে, আমার ভাইয়ের খুনিকে আমি যে কোনো মূল্যে ধরেই ছাড়বো, বলেই বের হয়ে যায়। সেই খুনি তখন তার পার্সোনাল কার একটা পার্কিং এ রেখে ভিতরে এসে পুরনো এক গাড়ির পেছন থেকে নতুন ইউনিফর্ম আর ক্যাপ পরে গাড়ি নিয়ে বের হয়। তাহলে কি সে আবারও নতুন কোনো শিকারকে ধরতে যাচ্ছে? শহরের সব ডিসিপি কমিশনারের সাথে মিটিং এ বসলে একজন জিজ্ঞেস করে, জিবরান আগে অনেক ভালো অফিসার ছিল, হঠাৎ কি এমন হলো যে সব বদলে গেল? ডিসিপি ম্যাথিউ জানায়, দীপক নামের এক ছেলের গার্লফ্রেন্ড সীতা একবার জিবরানকে রিপোর্ট করে যে দীপক 2 দিন ধরে মিসিং। তার সন্দেহ সীতার চাচা আর বাগদত্তা দীপকের সাথে কিছু একটা করেছে। মেয়েটার চাচা আর সেই বাগদত্তাকে জিজ্ঞেস করলে তারা তাচ্ছিল্য করে বলে, অমর নিচু বংশের পেছনে সময় নষ্ট করার সময় আমাদের নেই। সীতাকে নিজের ঘরেই বন্দি করে রাখা হয়। জিবরান সীতাকে সেই রুম থেকে মুক্ত করে কথা দেয় সে দীপকের কিছু হতে দিবে না। তদন্তে জানতে পারে সত্যি সত্যি দীপককে সীতার চাচা আর বাগদত্তা গায়েব করেছে। তাই তাদেরকে ধরতে গেলে জিবরানের উপরে থাকা ঘুষখোর অফিসারেরা জিবরানকে ওই কেস থেকে বের করে দেয়। 2 দিন পর দীপকের লাশ পাওয়া যায়। সীমাকে দেওয়া কথা না রাখতে পেরে জিবরানের খুব খারাপ লাগছিল। তখনই সে জানতে পারে দীপকের শোক মানতে না পেরে সীতা নিজেকে শেষ করে দিয়েছে। সেই অপরাধবোধ জিবরানকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তখন সে প্রচন্ড রেগে সীতার বাগদত্তার বাড়িতে গিয়ে তাকে পশুর মতো মারতে মারতে একদম মেরেই ফেলে। সেই কেসের জন্য জিবরানকে জেলেও যেতে হয়। এরপর থেকেই জিবরান সব কেস থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করে। জিবরান এসবই ভাবছিল, তখনই ডিসিপি কল দিয়ে বলে, কমিশনার আমাদেরকে 7 দিনের সময় দিয়েছে, আর আমার বিশ্বাস তুমি এর আগেই ওই খুনিকে ধরে ফেলবে। ডিসিপির দেওয়া বিশ্বাসে জিবরান এবার নিজেকে শক্ত করে তার পুরনো তদন্ত রুমে ফিরে আসে। সীমার কেসের সব তদন্তের কাগজ খুলে নতুন সিরিয়াল কিলারের কেসে সব বিস্তারিত সাজিয়ে রাখে। যারা তখন ভাবছে তার ভাইয়ের কথা। জিয়ান মনে করত ওই অ্যাক্সিডেন্ট তার জন্যই হয়েছে। সে সেদিন ব্লাস্টার দিয়ে মজা না করলে বাবা মা আজ বেঁচে থাকতো। যারা তাকে যতই বোঝাতো ওটা একটা অ্যাক্সিডেন্ট, তবুও সে মানত না। রোজ রোজ এই মানসিক কষ্ট, থেরাপি আর কনসালটেশনে জিয়ান আরো বিরক্ত হয়ে গিয়েছিল। কিন্তু যারা তবুও তার ভাইকে সুস্থ করার হাল ছাড়েনি। ঠিক সেভাবেই তার ভাইয়ের খুনিকে ধরা না পর্যন্ত সে
শান্তি পাবে না। জিবরান থানায় এসেই তার 3 জুনিয়রকে 3 ভিকটিমের বিস্তারিত কালেক্ট করার জন্য আলাদা 3 টিমে ভাগ করে দেয়। সেই সন্দেহজনক গাড়ির টায়ার মার্কের বিষয়ে খোঁজ করতে বলে এবং যারা ভিকটিমদের শেষবার দেখেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে বলে। আর যেই সাইকিয়াট্রিস্ট এদেরকে দেখছিল, যেই নার্সরা ফাইল সামলাচ্ছিল, সবাইকে থানায় ডাকতে বলে। টায়ার মার্ক দেখে জানা যায় এটা খুব সাধারণ জিপের মার্ক। মনোজ জানায় প্রোপোফল নামক বেহুশ করার ওষুধ অবৈধ অনেক কাজেই ব্যবহার হয়, তাই ড্রাগ ডিলারদের থেকে সহজেই কেনা যায়। এছাড়াও এটা হাসপাতালে স্টোর করা হয় কারণ এটা সার্জারির পেশেন্ট বা আইসিইউর জন্য ব্যবহার হয়, কিন্তু সাধারণ ওষুধের দোকানে এই ওষুধ পাওয়া যায় না। খুনি জেনে বুঝে ভিকটিমদের লাশ এমন জায়গায় ফেলছিল যে জায়গা তাদের ট্রমার কারণ ছিল, যেন সবাই এটাই বিশ্বাস করে ভিকটিম ডিপ্রেশনে নিজেকে শেষ করে দিয়েছে। যারার কথায় তার সিনিয়র সানমুগাম আগে এমন কোনো কেসের লাশে প্রোপোফল পাওয়া গিয়েছিল কিনা সেটা চেক করতে থাকে। এদিকে জিবরান তখন জানতে পারে 3টা ক্রাইম সিনের ক্যামেরা ফুটেজে একটা জিপ দেখা গেছে, যেটা অনেকটা এটিএম এর টাকা লোড করার গাড়ির মতো। তবে জিপটা আসার ফুটেজ থাকলেও ফিরে যাওয়ার কোনো ফুটেজ নেই। গাড়ির নম্বর চেক করে গাড়ির মালিক কোম্পানির কাছে গেলেই জানা যায় গাড়িটা দেখতে তাদের গাড়ির মতো হলেও ফুটেজের গাড়িটা তাদের না, কারণ সেই গাড়ির সামনের রডের ডিজাইনটা আলাদা। তখনই সেই নম্বরের গাড়ি আসলে লোকটা জানায় কেউ হয়তো গাড়ির নম্বর নকল করে বসিয়েছে, আমার আসল গাড়ি তো এইটা। গাড়ির ড্রাইভার পুলিশকে দেখে কেমন যেন ঘাবড়ে দ্রুত সেখান থেকে চলে যায়। জিবরান এবার ভিকটিমদের সাথে জড়িত সকলকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে। প্রথমে ডাকা হয় 3 সাইকিয়াট্রিস্ট ডক্টরকে। 3 জনই তাদের রোগের বিষয় জানায়। জিয়ান বাবা মায়ের মৃত্যুর জন্য ট্রমা পেয়েছিল, নীরাজের মানসিক রোগটা ছিল জেনেটিক, আর শাহিনার গাইনোকোলজিস্ট বলেছিল সে মা হতে পারবে না। এরপরে সে ডিপ্রেশনে যায়, আর তাদের সবার মধ্যেই নিজেকে শেষ করে দেওয়ার মানসিকতা ছিল। তবে এই ডক্টরের 3 জনের কেউই তাদের রোগীর কোনো ডিটেইলস কোথাও শেয়ার করেনি। এরপরে ডাকা হয় হাসপাতালের ওয়ার্ড বয়দেরকে। তাদের সবাইকে জিবরান একটা কথাই জিজ্ঞেস করে, ডক্টর আর ওয়ার্ড বয় ছাড়া রোগীর ফাইল আর কে কে দেখতে পারে। সবাই জানায় মাঝে মাঝে জুনিয়র ডক্টররা আসে, আর কখনো প্রয়োজন হলে নার্স সেই ফাইলগুলো নিয়ে যায়। ওয়ার্ড বয়দেরকে জিজ্ঞাসাবাদ শেষ হলে মনোজ এসে জিবরানকে বলে সালমানের ফোনে নীরাজের বাবার একটা ছবি পেয়েছি, তার বাবার সাথে একটা কুকুরও আছে। এরপর জিয়ানের বিল্ডিং এর গার্ড জানায় আমি জিয়ানকে শেষবার দেখেছিলাম 10টা 20 মিনিটে। যেই লোকটা জিয়ানের লাশ দেখেছিল সে জানায় প্রথমে আমি ভেবেছিলাম সে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে, দেখে মনে হচ্ছিল ও নিজেকে শেষ করতে চায়। জিবরানের পেট শপের স্টাফ প্রণব জানায় আমি গত 4 মাস ধরে সালমানের দোকানে কাজ করি। যেদিন জিয়ান মারা যায় সেদিন দোকান পরিষ্কার করার জন্য দোকান বন্ধ ছিল। এরপর তাদেরকে ডাকা হয় যাদের সাথে জিয়ান, নীরাজ আর শাহিনার শেষবার দেখা হয়েছিল। নীরাজের বন্ধু অ্যান্টনি জানায় সেদিন আমার সাথে দেখা করার সময় সে অনেক খুশি ছিল। সে সব সময় বলতো একটা স্বপ্ন সে বারবার দেখে, স্বপ্নে সোনালী ধোয়ার মাঝে একটা আলো দেখতে পায়। শাহিনার স্কুলের পিয়ন রাজন জানায় শাহিনা ম্যাডাম প্রতিদিনের মতোই স্কুল ছুটির পর বাচ্চাদেরকে বাসে তুলে দেয়। বাকি টিচাররা বাসের জন্য অপেক্ষা করলেও শাহিনা পায়ে হেঁটেই চলে যায়। সালমান জানায় জিয়ান পশু পাখি অনেক ভালোবাসে, তাই প্রায় আমার দোকানে আসতো। যেদিন সে মারা যায় তাকে যারা কয়েকবার কল দিয়েছিল, আমি ওকে জানালে সে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দেয়। আমি সব সময় তাকে বাসায় পৌঁছে দিতাম, কিন্তু সেদিন আমাকে ছাড়াই চলে যায়। জিবরান জিজ্ঞেস করে আপনি কি নীরাজের বাবাকে চিনতেন? সালমান না বলতেই জিবরান জিজ্ঞেস করে তাহলে তার বাবার ছবি আপনার ফোনে আসলো কিভাবে? সালমান বলে হয়তো কেউ ওই কুকুরের ব্রিড আমার কাছে আছে কিনা জানতেই এই ছবি পাঠিয়েছিল। অপরদিকে সবাইকে ছেড়ে দিয়ে জিবরান প্রথম থেকে সবকিছু আবারও ভাবতে থাকে। অপরদিকে ল্যাবে শাহিনার মুখে পাওয়া সেই হেয়ার স্যাম্পলের ডিএনএ চেক করে ডক্টর জানায় সাসপেক্টের বয়স 32 থেকে 35 বছর হবে। তার উচ্চতা এবং ওজন স্বাভাবিক, ব্লাড গ্রুপ বি পজিটিভ। আমি চেক করে দেখেছি এই ছেলের সাথে আগের কোনো ক্রিমিনাল রেকর্ড ম্যাচ করেনি। মন খারাপ করো না, আমি জানি তুমি খুব জলদি ওই খুনিকে ধরে ফেলবে। বাসায় ফিরে যারা সেদিন জিবরানের শেষ ভয়েস মেসেজটা বারবার শুনতে থাকে, তাদের কথা বলার মাঝেই হঠাৎ জিয়ান কাকে যেন হাই বলে। এটা শুনতেই তার কেমন যেন খটকা লাগে। এদিকে জিবরান সবকিছু ভেবে মনোজকে কল দিয়ে বলে সেদিন যে ওয়ার্ড বয়দেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম তাদেরকে আবারও ডাকো, কিন্তু এবার থানায় না, অন্য কোথাও ডাকবে। পরের দিন সকালে যারা অ্যালবির সাথে গাড়িতে করে যাওয়ার সময় বলে আমার সাথে শেষবার কথা বলার সময় জিয়ানকে কেউ ডাক দিয়েছিল, আমাদেরকে সেটা বের করতে হবে যে কে জিয়ানকে ডেকেছিল। অ্যালবি বলে জিয়ান যদি কারোর ডাকে জবাব দেয় তার মানে জিয়ান তাকে চিনত, কারণ জিয়ান অপরিচিত কারোর সাথে সহজে কথা বলতো না। যারা বলে কিন্তু গাড়ির শব্দের কারণে লোকটার গলা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এদিকে 3 জন ওয়ার্ড বয়কে একটা ফাঁকা মাঠে নিয়ে আসা হয়। জিবরান একজনকে মার দিতেই বাকি 2 জন ভয়ে বলে হ্যাঁ স্যার, আমরা একটা লোকের থেকে কিছু টাকা নিয়ে পেশেন্টদের ফাইল লোকটাকে দিয়েছিলাম। একজন বলে স্যার
আমি সুযোগ বুঝে ওই লোকটার ছবি তুলে নিয়েছিলাম। জিবরান জিজ্ঞেস করে যেই 3 জনকে খুন করা হয়েছে তাদের নামও কি লিস্টে ছিল? লোকটা হ্যাঁ বলতেই জিবরান মনোজকে বলে যেভাবেই হোক ওই ছেলেটাকে খুঁজে বের করো, আর ফাইলের বাকি যেসব পেশেন্টের নাম আছে তাদের সবার উপর নজর রাখবে। এদিকে যারা ভয়েস টেস্ট ল্যাবে গিয়ে জিয়ানের সেই ভয়েস মেসেজটা এক্সপার্টকে দিতেই এক্সপার্ট নয়েজ গুলো সরিয়ে দিলে সেদিন যে লোকটা জিয়ানকে রেখেছিল তার ভয়েস ক্লিয়ার হয়ে যায়। সেটা শুনতেই যারা বলে মনে হচ্ছে এই ভয়েস আমি আগে কোথাও শুনেছি। তখনই দেখা যায় একটা 32 থেকে 35 বছরের ছেলে তার বাসায় রিল্যাক্সে কফি বানাচ্ছে। তার ঘাড়ে সাপের ট্যাটু করা। কফি খেয়ে ছেলেটা বাসা থেকে বের হয়ে ঠিক তেমন জিপে ওঠে যেমন জিপ খুনের সময় সবগুলো ক্যামেরায় দেখা গিয়েছিল। থানায় এক বৃদ্ধ কাপল এসে জানায় আমার ছেলেটা সকালে কলেজের কথা বলে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু কলেজে যায়নি আর বাসায়ও ফেরেনি। 2 দিন আগে বাসায় পুলিশ এসে বলেছিল আপনার ছেলেকে একা বাইরে পাঠাবেন না, ছেলেটার নাম বাসিল, ওর মানসিক সমস্যা আছে। জিবরানকে ফোন করে ছেলেটার মিসিং কেসের কথা জানানো হয়। মন খারাপ থাকায় যারা আর এলভি রাস্তার পাশের এক রেস্টুরেন্টে আসে। সেখানে একটা মেয়ে ভায়োলিন বাজাচ্ছিল। যারা এলভিকে বলে জিয়ানের চাইতো এখন ওই খুনির কথা আমার বেশি মনে পড়ে। অপরদিকে থানায় ওয়ার্ড বয়ের তোলা সেই ছেলের ছবি স্ক্যান করলেই সেই ছেলেটার ছবি মিলে যায় যাকে আমরা কিছুক্ষণ আগে সেই জিপ নিয়ে যেতে দেখেছিলাম। ছেলেটার নাম প্রসাদ। সাথে সাথেই জিবরান তার টিম নিয়ে প্রসাদের বাসার ঠিকানায় চলে আসে। ঘরের পরিবেশটা বেশ অদ্ভুত। কোথাও ইঁদুরের খাঁচা পড়ে আছে তো কোথাও মরা প্রাণীর চামড়া। মনোজ একটা বাক্স দেখে সেটা খুলতেই বিশাল এক অজগর তেড়ে আসে। মনোজ ভয়ে গুলি করে সাপটাকে মেরে ফেলে। এদিকে দোতলার ঘরে টেবিলের একটা ড্রয়ারে জিবরান বেশ কিছু ফাইল পায়। এটাই সেই ফাইল যেখানে পেশেন্টদের নামে তালিকা ছিল। কয়েকদিন আগে বাসিল নামে যে ছেলেটা মিসিং হয়েছিল সেই ছেলেটার নামও এখানে আছে। পুলিশ চারিদিকে বাসিলকে খোঁজার জন্য তল্লাশি আরো কড়া করে দেয়। এটিএম এ টাকা লোড করার জন্য যেমন ভ্যান ব্যবহার করা হয় সেগুলোর উপর বিশেষ নজর রাখা হয়। সেই ভ্যানের নম্বরও সব চেক পোস্টে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে দেখা যায় প্রসাদ সেই ভ্যান ফাঁকা একটা মাঠের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। রাত হলেও বাসিল বা ভ্যানের কোনো খোঁজ পাওয়া যায় না। তখনই এক অফিসার জিবরানকে কল দিয়ে বলে স্যার আমি প্রসাদকে একটা হোস্টেলে দেখেছি। লোকেশন জেনে নিয়ে জিবরান মনোজকে সাথে নিয়ে রওনা দেয়। জিবরান হোস্টেলের ফায়ার অ্যালার্ম অন করে দিলেই সবাই বারান্দায় এসে দাঁড়ায়। প্রসাদকে দেখতেই জিবরান তাকে ধাওয়া করে। প্রসাদ একটা বাইক নিয়ে পালাতেই জিবরান হোস্টেলের একজনের বাইক নিয়ে তাকে তাড়া করতে থাকে। বেশ অনেকক্ষণ তাড়া করার পর জিবরান প্রসাদকে হারিয়ে ফেলে। প্রসাদ একটা গোডাউনে এসে তার লোকদেরকে বলে তোমাদের মধ্যে কেউ একজন বোকামি করেছে, যার কারণে পুলিশ আমাকে প্রায় ধরেই ফেলেছিল। এদিকে জিবরান ঠিকই সেই গোডাউনে চলে আসে। এরপর সবগুলোকে মেরে সোজা থানায় নিয়ে আসে। জিবরান প্রসাদকে ভিকটিমের ছবি দেখালেই প্রসাদ বলে এরা কারা আমি দেখে চিনি না। জিবরান বলে তুই তো ড্রাগ ডিলার, তোর বিরুদ্ধে 10টা কেস আছে। প্রসাদ বলে আমি দেখে চিনি না, তাহলে ড্রাগস দিব কিভাবে? জিবরান প্রসাদের সেই ছবি দেখিয়ে জিজ্ঞেস তুই 2টা হাসপাতাল থেকে মানসিক রোগীদের লিস্টে সেই ফাইল এনেছিলি, বাকি কথা পরে হবে, এখন বল বাসিল কোথায়? প্রসাদ বলে আমি কোনো সিরিয়াল কিলার না, আমি তো একটা অন্ধকার লুপের মাঝে ফেসে গেছি। আমি একজনের কথা মতো 3টা হাসপাতাল থেকে রেকর্ড এনেছিলাম। আমি তাকে কখনো দেখিনি। সে আমাকে ঠিকানা দিয়ে বলেছিল সেখানে ফাইল রেখে আসতে। আমি তার ঠিকানা মতো একটা আবাসিক এরিয়ার ক্লক রুমে ফাইল রাখার কিছুক্ষণ পরই সে আমাকে মোটা পেমেন্ট পাঠিয়ে দেয়। ওই আবাসিক এরিয়ার নাম ছিল রিভার বেল। সাথে সাথেই পুলিশের টিম রিভার বেলের দিকে রওনা দেয়। সেখানে গেলেই সিসিটিভি অপারেটর বলে আজকাল কেউ ক্লক রুম ব্যবহার করে না। সেদিনে সিসিটিভি ফুটেজে দেখা যায় সাদা টি শার্ট আর মানকি টুপি পরা একজন লোক ক্লক রুমের লকার থেকে সেই ফাইল নিয়ে যাচ্ছে। অপরদিকে থানায় জিবরান মনোজকে বলে আমরা কোনোভাবেই ওকে ধরতে পারছি না। কাল সকালে যদি বাসিলের লাশ পাওয়া যায় তাহলে কাউকে জবাব দেওয়ার মতো সাহস আমার নেই। পরের দিন সকালে যারা এলবির বাসায় গিয়ে দেখে সেখানে পুলিশ আর মানুষজন ভিড় করে আছে। যারা এলবির ফ্ল্যাটে ঢোকার সময় জিবরান মাথা নিচু করে বের হয়ে যায়। যারা বাড়ির ভিতরে আসতেই দেখে এলবির লাশ পড়ে আছে, তাকে বেশ নির্মম ভাবে খুন করা হয়েছে। তখনই জিবরানকে কল করে জানানো হয় বাসিল ঠিক আছে, তার খোঁজ পাওয়া গেছে। জিবরান জানায় আমরা বাসিলকে খুঁজছিলাম, কিন্তু খুনির টার্গেট ছিল এলবি। ভাই আর এলবিকে হারিয়ে যারা সারা দিন কান্না করতে থাকে, তার এখন আর এই দুনিয়ায় আপন বলতে কেউ রইল না। এদিকে ফরেন্সিক ডক্টর পুলিশ টিমকে জানায় আগের 3 জনের বডিতে প্রোপোফল নামের যে ড্রাগস পাওয়া গিয়েছিল সেটা এলবির শরীরেও পাওয়া গেছে, কিন্তু এলবি সাইকিয়াট্রিক পেশেন্ট ছিল না। জিবরান বলে প্রথম 3 জন ভিকটিমের শরীরের আঘাতের চিহ্ন ছিল, কিন্তু খুনি ওদেরকে মেরে সেটাকে আত্মহনন বলে চালিয়ে দিয়েছিল। কিন্তু এলবির কেসে এটা পরিষ্কার যে তাকে খুন করা হয়েছে, আর খুনি সেটাকে লুকানোর চেষ্টাও করেনি। তাহলে শুধু এলবিকে এত নির্মম ভাবে মারলো কেন? আমার মনে
মনে হচ্ছে এই কিলারের সাথে নিশ্চয়ই জারার কোনো সম্পর্ক আছে। এই কিলার অ্যালবিকে খুন করে জারাকে ওয়ার্নিং দিয়েছে। অপরদিকে জারার সিনিয়র সানমোগাম তাকে কল করে জানায়, আমি তোমাকে একটা মেইল পাঠিয়েছি, চেক করো। তোমার সন্দেহ একদম ঠিক ছিল। কোট্টাম মেডিকেল কলেজের সার্জন ফিলিপস মেইল পাঠিয়েছে। 11 বছর আগে একই রকম ভাবে একজন মারা গিয়েছিল। জারাকে উকিল কল করে বলে সানমোগামের তথ্য একদম ঠিক ছিল। রিপোর্ট রুমে জিয়ান নিরাজদের মতো আরেকজনের পোস্টমর্টম রিপোর্ট ম্যাচ করেছে। জেসি নামের একটা মেডিকেল স্টুডেন্ট ছিল। অল্প বয়সেই হার্ট অ্যাটাকে মৃত্যু হলেও তার শরীরে প্রোপোফল পাওয়া গিয়েছিল। আর আজ জেসির মৃত্যুবার্ষিকী। যারা সাথে সাথেই জেসির ঠিকানা নিয়ে তার বাসায় চলে আসে। জেসির পরিবারের সাথে কথা বলতে বসে। যারা তার পরিচয় দিয়ে জেসির বাবাকে বলে জেসির ব্যাপারে একটু রিসার্চ করতে হবে। জেসির বাবা যারাকে জেসির রুম দেখিয়ে চলে যায়। জেসির সব ডায়েরি আর ফাইলে বেশ অদ্ভুত কিছু লেখা ছিল। লেখাগুলো এমন যে মৃত্যুই এই জীবনের শেষ না, জীবনটাই এমন, আমরা চাইলেও হুট করে বদলে যেতে পারি না। জেসি বলে আপনার মেয়ে এমনি মারা যায়নি, তাকে খুন করা হয়েছিল। সেই খুনি আমার ভাইকে খুন করেছে। যারা জেসির বাবাকে খুন হওয়া সবার ছবি দেখাতেই জেসির বাবা বলে আমি এদেরকে চিনি না। যারা জেসির লেখা মেডিকেলের সব রিসার্চ পেপার তার সাথে নিয়ে যায়। অপরদিকে পুলিশের টিম ব্যাংকে গিয়ে খোঁজ বের করে প্রসাদের অ্যাকাউন্টে টাকা কে পাঠিয়েছিল। মনোজ জিব্রানকে জানায় কিছু ওয়ার্কার আর এটিএম এর একটা সিকিউরিটি গার্ড প্রসাদের অ্যাকাউন্টে এটিএম এর মাধ্যমে টাকা ডিপোজিট করেছিল। তাদেরকে জিজ্ঞাসা করলে জানা যায় লোকটা এমন একটা গাড়ি নিয়ে এসেছিল যেটা এটিএম এ টাকা লোড করার জন্য ব্যবহার করা হয়। লোকটা বেশ ফর্সা আর তার হাতে একটা ট্যাটুও ছিল। ছবি দেখালে ওয়ার্কার কনফার্ম করে এটাই সেই গাড়ি। জিব্রান সবাইকে বলে আশেপাশে সব সিসিটিভি চেক করে দেখো, ওই ভ্যান এখান থেকে কোথায় গিয়েছিল। এদিকে যারা জেসির রিসার্চ ফাইল খুলে দেখে সেখানে মৃত মানুষদের অদ্ভুত সব ছবি রাখা। মনে হচ্ছে মানুষ মারা যাওয়ার পর তাদেরকে নিয়ে কোনো বিশেষ রিসার্চ করা হচ্ছিল। ফাইলে একটা ছেলের ছবি রাখা আর পাশেই লেখা দ্য ইকুয়েশন অফ ডেথ, যার অর্থ হলো মৃত্যুর সমীকরণ। জিব্রান আবারও সবকিছু প্রথম থেকে ভাবতে শুরু করে। সে আবারও ভালো করে তদন্ত শুরু করে। জিব্রান তার স্ত্রীকে বলে ফাইল দেখে বলো যেদিন নিরাজের মৃত্যু হয়েছিল সেদিন সিসিটিভিতে ওই ভ্যান কয়টার সময় দেখা গিয়েছিল। স্ত্রী জানায় রাত 3টার সময়, 2:50 আর 3:15। জিব্রান সব বিষয় এবার নোট করে নেয়। অপরদিকে যারা জেসির ফাইল দেখে অ্যাডমিনিস্ট্রি হাসপাতালে প্রফেসর কৃষ্ণমূর্তির সাথে দেখা করতে আসে। তাকে জেসির ফাইলে পাওয়া ছেলেটার ছবি দেখাতেই সে জানায় ছেলেটা জেসির ব্যাচমেট ছিল। যারা বলে জেসির মৃত্যু নিয়ে আমার সন্দেহ হচ্ছে, আমি এই ছবিতে থাকা সঞ্জয় আর ওর প্রজেক্ট ইকুয়েশন অফ ডেথের ব্যাপারে জানতে চাই। কৃষ্ণমূর্তি জানায় সঞ্জয় কানাডা থেকে নিউরো সায়েন্সে ইন্টার্নি করতে এসেছিল। সে অনেক বুদ্ধিমান ছিল। এই প্রজেক্টটা সঞ্জয় শুরু করেছিল। ওদের টিম অনেক ভালো কাজ করেছিল। ওদের প্রজেক্ট ছিল মৃত্যুর পরও মানুষের চেতনা জ্ঞানকে সেভ করে রাখা। মৃত্যুর পরও কিছুক্ষণ মানুষের ব্রেইন কাজ করে। ওই সময়টাই সবচেয়ে আশ্চর্যজনক। এক্সপেরিমেন্ট অনুযায়ী ওই সময় জ্ঞান আবারও রিভার্স করে ফিরিয়ে আনার একটা সুযোগ থাকে। সব শুনে যারা বলে আমার ভাই সহ মোট 5 জনের উপরে এই এক্সপেরিমেন্ট করা হয়েছে। এদিকে জিব্রান তার স্ত্রীকে বলে পুথিয়ারা, মথিবাতুর এবং পুথিপালাম এই জায়গাগুলো বাদে, মানে যেখানে লাশগুলো পাওয়া গিয়েছিল সেই জায়গা বাদে এই ভ্যান শুধু এক জায়গাতেই দেখা গিয়েছে। সেটা হচ্ছে প্রসাদকে টাকা পাঠানোর সময় কুভাতুরে। নিরাজের মৃত্যু হয়েছিল 3টায় আর ভ্যান পুথিয়ারায় দেখা গিয়েছিল 3:40। পুথিয়ারা থেকে কুভাতুর 40 মিনিটের রাস্তা। জিয়ানের মৃত্যু হয়েছিল 2টার সময় আর ভ্যান মথিবাতুর দেখা গিয়েছিল 3:05। মথিবাতুর থেকে কুভাতুর যেতে 1 ঘন্টা 5 মিনিট লাগে। 3 জনের মৃত্যুর সময় থেকে ভ্যান ক্যামেরায় দেখার সময় পর্যন্ত যে সময়, সেটা শুধুমাত্র কুভাতুর থেকে যেই সময় লাগে ঠিক সেই সময়টাই। জিব্রান বলে মনে হচ্ছে এই 3 জনকে কুভাতুরে মেরে এই 3 শহরে লাশ ফেলে গেছে। সুষমা জানায় যদি সেটাই হয় ভ্যান ফিরে আসার সময় ক্যামেরায় দেখা যায়নি কেন। জিব্রান বলে হয়তো সে অন্য পথ দিয়ে ফিরে গেছে। জিব্রান সাথে সাথেই থানায় কল দিয়ে সেই পথের সব ক্যামেরা চেক করতে বলে। অপরদিকে যারা কৃষ্ণমূর্তিকে বলে হয়তো সঞ্জয় জানে কে খুনি, নয়তো সে নিজেই খুনগুলো করছে। কলেজ রেকর্ড থেকে সঞ্জয় ডিটেলস বের করেন। কন্ট্রোল রুম থেকে জিব্রানকে কল দিয়ে জানায় 3টা খুনের দিনই ওই ভ্যানকে কুভাতুর চার্চের পাশে দেখা গেছে। জিব্রান সাথে সাথেই কুভাতুরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে যারাও সব ডিটেলস নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। পুলিশের টিমও সেদিকেই রওনা দেয়। ওয়ার্কারের বলা বর্ণনা অনুযায়ী একটা কেস বানিয়ে সব জায়গায় লোকটার খোঁজ করা হয়। পরদিন সকালে পুলিশের টিম কুভাতুরের নিউ টাউন এনার্জি ল্যান্ড নামের একটা জায়গা পায়। ভিতরে বড় একটা জেনারেটর আর কন্টেইনার দিয়ে বাসা বানানো আর নিচের পার্কিং এ সেই ভ্যানটা রাখা। অ্যালেক্স ছবি তুলে জিব্রানকে পাঠাতেই জিব্রান অ্যালেক্সকে কল করে, কিন্তু অ্যালেক্স কল রিসিভ করে ফোন পকেটেই রেখে দেয়। তখনই কন্টেইনার থেকে সঞ্জয় বের হয়ে এসে বলে আপনারা কাউকে খুঁজছেন। অ্যালেক্স সঞ্জয় দিকে বন্দুক তাক করতেই সঞ্জয় বন্দুক কেড়ে নিয়ে উল্টা তাদেরকে গুলি করে দেয়। বিপদ বুঝতে পেরে সঞ্জয় তার রিসার্চের সব পেপার ব্যাগে নিয়ে নেয়। কিছুক্ষণ পর জিব্রান পুলিশের ফোর্স নিয়ে সেখানে আসে।
বাসার বাইরে ভ্যান রাখা থাকলেও কোথাও সঞ্জয়কে পায় না। পাশেই একটা বাটনে চোখ পড়লে জিবরান সেটা প্রেস করতেই একটা গোপন দরজা খুলে যায়। জিবরান সেখানে নেমে দেখে ভেতরটা পুরো একটা আধুনিক ল্যাবের মতো সাজানো। মনোজের ডাক শুনে জিবরান বাইরে এসে দেখে সবাই সঞ্জয়ের দিকে বন্দুক তাক করে রেখেছে, কিন্তু রিমোটের সুইচে চাপ দিতে ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। জিবরান খেয়াল করে সঞ্জয় সেই গোপন দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে, আর যাওয়ার সময় মাইক্রোওভেনে একটা গ্যাসের বোতল রেখে যায়। কিছু বুঝে ওঠার আগেই ছোটখাটো একটা ব্লাস্ট হয়ে যায়। জিবরান বাইরে এসে দেখে সঞ্জয় বাইক নিয়ে পালাচ্ছে। জিবরান কয়েকবার গুলি করলেও কোনো কাজই হয় না। তখনই যারা এসে গাড়ি নিয়ে সঞ্জয়ের বাইকে ধাক্কা মারে। জিবরান দৌড়ে আসতেই দুজনের মাঝে তুমুল মারামারি বেঁধে যায়। সঞ্জয়কে আটক করতেই ফরেন্সিক টিম এসে তার এই কন্টেইনার বাড়ি ভালো করে তদন্ত করে। জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয় বলে, আপনাদের কি মনে হয় আমি একটা সাইকো? আমি মানুষের ভালোর জন্যই রিসার্চ করছি, এটা বিজ্ঞান, এসব পুলিশ বুঝবে না। আমি আমার কাজ করছিলাম, সেই প্রয়োজনে মানুষের দরকার ছিল। তুমি তোমার কাজ করছিলে, তাই খুঁজতে খুঁজতে আমাকে ধরে ফেলেছো। আমি যখন মেডিকেলের ছাত্র ছিলাম তখন এই আইডিয়া আমার মাথায় আসে। তখন এই ফরেন্সিক এক্সপার্ট এসে জিবরানকে বলে, পোস্টমর্টম রিপোর্টে শাহিনার দাঁতে যে চুল পাওয়া গিয়েছিল সেটা সঞ্জয়ের ডিএনএর সাথে ম্যাচ হয়নি। এমনকি সঞ্জয়ের ল্যাবে আমরা সঞ্জয় ছাড়াও আরো একজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। সবাই অবাক হয়ে সঞ্জয়ের দিকে তাকায়। জিবরান সঞ্জয়কে জিজ্ঞেস করে, তাহলে তোমার একটা পার্টনারও আছে? সঞ্জয় বলে, আমি কবে বললাম যে আমি একা? এই কাজে আমার একটা পার্টনার আছে। একদিন মেডিকেল কলেজে মারামারির সময় একটা ছেলে পাগলের মতো একজনকে মারছিল। সঞ্জয় তাকে টেনে নিয়ে আসে। সে আর কেউ নয় বরং যারার বেস্ট ফ্রেন্ড এলভি। যারা বলে, জিয়ান যখন গায়েব হয়ে গিয়েছিল তখন এলভি আমার সাথেই ছিল। সঞ্জয় জানায়, জিয়ান তোমার ভাইকে ল্যাবে আটকে রেখে চলে গিয়েছিল যেন কেউ ওকে সন্দেহ না করে। সে সব সময় তোমার সাথেই থাকতো, তাই কেউ ওকে সন্দেহ করেনি। যা কিছু হয়েছে সবই আমাদের দুজনের প্ল্যান ছিল। আমি, জেসি আর এলভি তিনজন একই কলেজে পড়তাম। আমি একদিন আমার রিসার্চের কথা জেসিকে জানিয়ে দিই যে মানুষের জ্ঞান কিভাবে ডিকোড করা যায়, এরপর সেটাকে কিভাবে রিভার্স করা যায়। এই জন্যই আমরা সবাই রিসার্চ শুরু করি। যারা মৃত্যুর খুব কাছাকাছি গিয়ে ফিরে আসে এমন মানুষদের সাথে কথা বলি। তারা আশ্চর্যজনক কিছু দেখেছিল, এমন কিছু যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। রিসার্চ করতে করতে জেসি এতটাই অবসেসড হয়ে যায় যে সে নিজেই এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিতে চায়। এটা সম্পূর্ণ জেসির আইডিয়া ছিল। আমরা কিছু সময়ের জন্য জেসির হার্টবিট বন্ধ করে দেই, কিন্তু জেসি সত্যি সত্যি মারা যায়। তারপরও আমরা রিসার্চ বন্ধ না করে দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করি, কারণ এটা করতে পারলেই আমাদের চেতনা আর মেমোরির ডিজিটাল কপি বানিয়ে মৃত্যুকে জিতে যেতাম। সময়ের সাথে সাথে আমরা একটা রিসার্চ সেন্টার বানিয়ে ফেলি। রিসার্চের চূড়ান্ত ধাপের জন্য আমাদের কিছু লোক দরকার ছিল যাদের উপরে আমরা টেস্ট করতে পারতাম, তবে নিজে থেকে কেউ আমাদের কাছে আসবে না। তাই আমরা এবার স্বীকার করতে শুরু করি, পৃথিবীতে সবাই বাঁচতে চায়, যেটা গরিব হোক আর বড় লোক। যারা বাঁচতে চায় তাদেরকে মারা একটা ক্রাইম। তাই আমরা এমন মানুষ থেকে খুঁজছিলাম যারা মরতে চায়। সেই কাজে আমরা প্রসাদকে ব্যবহার করি। লিস্ট রেডি হলে আমরা একে একে তাদেরকে কিডন্যাপ করে ল্যাবে নিয়ে আসি। এরপর আমরা তাদের উপরে টেস্ট করা শুরু করি। কিছুক্ষণের জন্য হার্টবিট বন্ধ করে আবারও শক দিয়ে কিছুক্ষণের জন্য জীবিত রাখতাম। মৃত্যুর সাথে সাথেই তাদের সাথে কি হচ্ছে সেটার ভিজুয়াল তাদের ব্রেনের মাধ্যমে দেখতাম। কেউ তার পরিবারের সাথে দেখা করতে পেরে আনন্দে জড়িয়ে ধরতো, কেউ তার প্রিয় মিউজিক বাজিয়ে খুশি হতো। আমরা সায়েন্টিফিক ভাবে সেটা রেকর্ড করতে পেরেছিলাম, আর সেটা কোনো মেশিন বা অন্য কারোর বডিতে ট্রান্সফার করতে পারতাম। এক্সপেরিমেন্ট শেষে আমরা বিভিন্ন জায়গায় লাশগুলো রেখে আসতাম, এমন ভাবে রাখতাম যেন সবাই সেটাকে নিজেকে শেষ করার কেস মনে করে। জিবরান জিজ্ঞেস করে, কিন্তু এলভিকে কেন মারলে? সঞ্জয় জিবরানের দিকে অবাক হয়ে তাকায়। এদিকে যারা ততক্ষণে ইন্টারোগেশন রুম থেকে বের হয়ে গেছে। জিয়ানের সাথে শেষ কল রেকর্ডে যে ভয়েসটা যারা শুনেছিল সেটা তার অনেক পরিচিত মনে হচ্ছিল। এলভির উপর তার সন্দেহ হলে যারা এলভির ফিঙ্গারপ্রিন্ট চেক করে। ফরেন্সিক এক্সপার্ট বলেছিল যারা যাকে খুঁজছে তার বয়স 32 থেকে 35 আর ব্লাড গ্রুপ বি পজিটিভ। যারা এলভির আইডি কার্ড চেক করে দেখে তার ব্লাড গ্রুপও বি পজিটিভ। এরপর এলভির খাওয়া কফি কাপটা চেক করে দেখে ডিএনএ 100% ম্যাচ করেছে। যারা শিওর হওয়ার পর এলভির সাথে দেখা করতে গিয়ে সুযোগ বুঝে এলভির শরীরে প্রোপোফল পুশ করে দেয়। আদরের একমাত্র ছোট ভাইয়ের খুনের বদলা নিতে যারা একের পর এক চাকু মারতেই থাকে। যারা এলভির পাশে বসেই বলে, আমি এখনো জানি না তুমি আমার ভাইকে কেন মেরেছো, কিন্তু আমি এটা জানি তুমি একা না, তোমার সাথে আরো একজন আছে। প্রথমে তুমি যাও, কয়দিন পর তাকেও তোমার কাছে পাঠিয়ে দিব। জিবরান এবার যারার সব প্ল্যান বুঝতে পারে, তবুও সে বেলাকে যারার কাছে ফিরিয়ে যারাকে ছেড়ে দেয়, কারণ সে জানে খুনটা যারা করলেও সে যারার বিরুদ্ধে কোনো প্রমাণ কখনোই বের করতে পারবে না। আর এভাবেই একটা বোন তার প্রাণপ্রিয় ভাইয়ের খুনের বদলা নিয়েছিল।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।